আজকে আমরা যে সিরিজটি এক্সপ্লেন করতে যাব সেই সিরিজটা হচ্ছে নেটফ্লিক্সের একটা সিরিজ, কমেডি ড্রামা থ্রিলার। আর সিরিজটার নাম হচ্ছে কিলার সুপ। সিরিজ শুরু হয় প্রভাকর শেট্টি আর তার ওয়াইফ স্বাতি শেট্টিকে দেখিয়ে। আর প্রভু অনেক টক্সিক ছিল, সব সময় নিজের মন মতো চলতো। আর সে তার বড় ভাই আরভিন শেট্টির রাইজিং সান কোম্পানি থেকে অনেক বড় অ্যামাউন্টের ঘাপলা করে, যার অ্যামাউন্ট আমরা আস্তে আস্তে জানতে পারবো। প্রভু যতটা না টক্সিক ছিল, তার থেকে তার ভাই আরও অনেক ডেঞ্জারাস ছিল। প্রভু আর আরভিন্দ একটি স্পা পার্লারতে মাসাজ নিচ্ছিল। এর মধ্যে আমরা দেখতে পাই প্রভুকে যে মাসাজ দিচ্ছিল সে অলমোস্ট প্রভুর মতোই দেখতে, কিন্তু সে কিছুটা ফিজিক্যালি উইক দেখে মনে হচ্ছিল। আর তার চুলগুলো অনেক এলোমেলো ছিল, দাড়িগুলো অনেক বড় ছিল, আর তার একটি চোখ ক্রস আইস ছিল, তার মানে তার একটি চোখ ছিল টেরা। এরই মধ্যে প্রভু তার বড় ভাই আরভিনকে বলে তার রিসোর্ট বিজনেসতে ইনভেস্ট করার জন্য, কিন্তু আরভিন কিছু বলার আগেই তার চোখ পড়ে সেই লোকটির উপর, যার নাম থাকে উমেশ। আরভিন হঠাৎ করে যখন উমেশকে দেখে তখন সে বলে, আরে এটা আমি কি দেখলাম, এটা তো পুরা তোমার টুইন। তখন প্রভু পিছনে তাকিয়ে দেখে উমেশ দাঁড়িয়ে আছে। তখন প্রভু কিছুটা বিরক্তি হয়ে তার বড় ভাই আরভিনকে বলে, আরে ভাই তুমি যে কি বলো না। তখন তার ভাই আরভিন মজা করতে করতে বলে যে, প্রভু তুমি কখনো একে তোমার বাসায় নিয়ে যেও না, যদি স্বাতি দেখে তাহলে স্বাতি চিনতেই পারবে না কে প্রভু আর কে উমেশ। তখন প্রভু কিছুটা রাগ করে, আর তখন সে আরভিনকে বলে, ভাই তুমি আমার ওয়াইফের ব্যাপারে কথা বলছো। এর পরের সিনে আমরা স্বাতিকে দেখতে পাই, সে কোনো একটা আউটডোর ইভেন্টে এসেছে, আর সেখানে সে তার পায়া স্যুপের একটা স্টল দিয়েছে। এর মধ্যে আমরা এটাও জানতে পাই স্বাতির একটা অনেক বড় স্বপ্ন আছে, যেটা হচ্ছে তার একটা নিজের রেস্টুরেন্ট হবে। কিন্তু আমরা বুঝতে পারি স্বাতির রান্না অনেকই বাজে, যেটা কেউ টেস্ট করতে পারে না। কিন্তু তাও স্বাতি অনেক এফোর্ট দেয় রান্নার পিছনে। সে লুকিয়ে লুকিয়ে ক্লাসও জয়েন করেছে, সে একজনের কাছে নিয়মিত ক্লাস করছে। কিন্তু সে যতই রান্না শিখুক না কেন, তার রান্নার টেস্ট কোনো মতেই কারো পছন্দ হচ্ছিল না। তার টিচার খানসামা তাকে বলেছিল, তুমি যদি ভালো রান্না করো তাহলে আমি তোমাকে আমার সিক্রেট রেসিপিটা দিব। কিন্তু সে এখনও ভালো রান্না করতে পারছিল না দেখে খানসামা রাগ করে তাকে সেই সিক্রেট রেসিপিটিও দেয়নি। এর মধ্যে আমরা দেখতে পাই প্রভু খুব স্ট্রিক্ট থাকে আর টক্সিক থাকে। সে স্বাতিকে কুইং ক্লাস যেতে দেয় না, আর তার ভাইও এটাতে সম্মতি জানাচ্ছিল। তাই সে তার একটি ফেক নাম বানায়, আর সেই নামটা থাকে মনীষা কৈরালা। আর এই নাম দিয়েই সে তার কুকিং টিচারের কাছে তার নাম রেজিস্ট্রেশন করে। দুইটা আইডেন্টি থাকে, কেউ তাকে স্বাতি নামে জানে যেটা তার রিয়েল নাম, আর কেউ তাকে মনীষা কৈরালা নামে জানে যেটা টোটালি তার ফেক নাম ছিল। এখন আমরা আরও কিছু ক্যারেক্টার নিয়ে কথা বলবো, যেমন আরভিন প্রভুর বড় ভাই, যে কিনা অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি, আর তার ওয়াইফ অনেক আগে মারা গিয়েছেন। আরভিন্দ আর আরভিন্দের ওয়াইফের একটি মেয়ে আছে, যার নাম হচ্ছে আপিক্সা, সবাই তাকে আপ্পু বলে ডাকে। আপ্পুর জন্মের দিনই আপ্পুর মা মারা যায়, আর আপ্পু তার বাবাকে মোটেও পছন্দ করতো না। আপ্পু চায় সে ফ্রান্স যাবে, আর্টস নিয়ে স্টাডি করবে, তবে আরভিন চায় তার মেয়ে তার কোম্পানি সামলাবে। এরপর আমরা আরেকটি ক্যারেক্টারের সাথে পরিচিত হই, যার নাম হচ্ছে লুকাস।
লুকাস হচ্ছে আপুর মামা, কিন্তু সে একজন বডিগার্ডের মতোই তাদের ফ্যামিলির সাথে থাকে। আর তাদের ফ্যামিলিতে কোনো ঝামেলা হলে লুকাসই সব কিছু কভার আপ করে। এরপর আমরা আরেকটা ক্যারেক্টার দেখতে পাই, যে হচ্ছে উমেশ পিল্লাল। সে একজন স্পা সেন্টারে মাসাজের সার্ভিস দিয়ে থাকে। অরবিন্দ আর প্রভু রেগুলারলি মাসাজ নিত। আর অরবিন্দের গোপন ড্রাগস স্মাগলিংয়ের বিজনেস ছিল, যা প্রভু জানত, কিন্তু সে এ ব্যাপারে প্রায় কোনো মাথা ঘামাতো না। আর তাদের এই গোপন কনভারসেশন উমেশও জানত। আর উমেশ এটাও জানতো যে প্রভু অরবিন্দের থেকে কিছু কিছু করে অনেক টাকা সরিয়ে নিয়েছে। তাই উমেশ প্রভুকে ব্ল্যাকমেল করছিল। আর এসব ইনফরমেশন উমেশ স্বাতি থেকে পাচ্ছিল, যেটা আমরা সবাই জানি তারা দুজন সিক্রেট লাভার। এখন উমেশ নিয়ে যদি বলি, সে ছিল একজন জুয়ারি। সে কোনো না কোনো বাহানা দিয়ে স্বাতি থেকে টাকা চাইতো। তারপর উমেশ সে টাকা নিয়ে জুয়া খেলে হারতো। এরপর প্রভুকে কেউ ব্ল্যাকমেল করছিল। সে একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করে, যার নাম ছিল নাদার। আর প্রভু চাচ্ছিল নাদার সবার উপর নজর রাখে যেন। প্রভু অনেক শক ছিল যে তার এত কনফিডেন্সিয়াল ইনফরমেশন কিভাবে জানলো, আর কেই বা তাকে ব্ল্যাকমেল করছিল। এরপর আমরা দেখতে পাই নাদার স্বাতিকে ফলো করতে থাকে। স্বাতি বুরকা পরে খানসামার কাছে কুকিং ক্লাস করতে গিয়েছিল। আর নাদার সে সময় তাকে ফলো করছিল, আর তার কিছু বেশ কয়েকটা ছবি তুলছিল। আর নাদার এটাও জেনে গিয়েছিল যে স্বাতি মনীষা কৈরালা ছদ্মনাম ব্যবহার করে কুকিং ক্লাস অ্যাটেন্ড করে। আর নাদার সেই জায়গাতেও রিচ করতে পারছিল যেখানে উমেশ আর স্বাতি প্রাইভেটলি দেখা করত, এবং নাদার তাদের অনেক ইন্টিমেট পিকচারও গোপনে তুলে রাখে। সাথে তার কাছে উমেশ এর কিছু লাভ লেটারও ছিল, যেগুলো স্বাতির জন্য উমেশ লিখেছিল। যখন স্বাতি উমেশের ঘর থেকে বের হয়েছিল, সে নোটিস করলো কেউ একজন স্বাতির পিকচার তুলছিল। স্বাতি যখন নাদারকে ধরলো যে এই তুমি আমার পিকচার তুলছো কেন, তখন নাদার তাড়াতাড়ি করে তার গাড়িতে চলে যায় আর কার স্টার্ট দেওয়ার জন্য ট্রাই করছিল। এরই মধ্যে স্বাতি আসে আর তার ক্যামেরা জোর জবরদস্তি করে নিয়ে যেতে চেষ্টা করছিল, কিন্তু নাদার কোনোভাবেই তার ক্যামেরা দিচ্ছিল না। এরপর নাদার স্বাতিকে ওভারপাওয়ার করে ফেলে আর গাড়িটা রিভার্সে নিয়ে নেয়। মেইন টাইম নাদারের গাড়ির সাথে একটা ট্রাকের ধাক্কা লাগে, আর তখন নাদারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার মানে আমাদের ডিটেকটিভ এখানেই মারা যায়। তারপর স্বাতি সেই ক্যামেরা নিয়ে ঘরে চলে আসে। আর এদিকে প্রভু অরবিন্দের জন্মদিন উপলক্ষে তাকে সারপ্রাইজ দিতে নিয়ে আসে, আর তার সাথে অনেক মেয়েও থাকে। এরপর স্বাতি আর উমেশ নাদারের ক্যামেরা চেক করতে থাকে, যেখানে উমেশ আর স্বাতির অনেক প্রাইভেট পিকচার্স ছিল। এখন তারা বুঝতে পারে যে প্রভু সব জানে, বাট এরকম কিছুই জানতো না প্রভু, কারণ নাদারকে বার করতে বলেছিল কে তাকে ব্ল্যাকমেল করছিল সেটা। এরপর আমরা দেখতে পাই স্বাতি আর উমেশের কিছুটা ঝগড়া হয়, কারণ স্বাতি জানতে পারে উমেশই প্রভুকে ব্ল্যাকমেল করছিল। এরপর উমেশ বলে যেহেতু প্রভু সব জেনে গিয়েছে, সে আমাদের মেরে ফেলবে, সো চলো আমরা রাতের বাস করে মাদুরাই ভেগে যাই। প্রথমে তো স্বাতি মানা করে, কিন্তু পরে সে রাজি হয়, কারণ জান বাঁচানো ফরজ। এরপর আমরা দেখি প্রভু যখন অরবিন্দের সামনে তার রিসর্টের প্ল্যানিং দেখায়,
তখন অরবিন্দ ইনভেস্টের জন্য ডিরেক্ট মানা করে দেয়। তাই প্রভু হতাশ হয়ে তার ঘরে ফিরে যায়। তখন উমেশ আর স্বাতী কথা বলছিল। প্রভু কলিং বেল দেয়, সো তারা বুঝতে পারে প্রভু চলে এসেছে। তারা দুজনই প্যানিক হয়ে যায় আর কি করবে বুঝতে পারছিল না। তারপর স্বাতী উমেশকে বাথরুমে লুকিয়ে রাখে আর প্রভু ভিতরে আসার পর স্বাতী কথার ছলে প্রভুকে ডিস্ট্র্যাক্ট করতে থাকে। ইন দ্য মিন টাইম উমেশের মনে হয় ক্যামেরাটা বেডরুমে এখনও। তাই সে আবারও বেডরুমে যায় ক্যামেরাটা আনতে, কিন্তু তখনই প্রভু আর স্বাতী তাদের বেডরুমে চলে আসে। তাই উমেশ খাটের নিচে লুকিয়ে পড়ে। এখন উমেশ বের হতেও পারবে না, তাই স্বাতী ট্রাই করছিল প্রভুর সাথে ইন্টিমেট হতে, যেন প্রভু ডিস্ট্র্যাক্ট হয়। কিন্তু উমেশ যখন এই ব্যাপারটা বুঝতে পারে তখন তার অনেক কষ্ট লাগে, কারণ স্বাতী তাকে বলতো সবসময় প্রভু আর তার মধ্যে তেমন ভালো রিলেশনশিপ নেই। এরপর আমরা দেখতে পাই স্বাতী আর প্রভু কথা বলছিল। তখন স্বাতী প্রভুকে তার রিসোর্টের ব্যাপারে জিজ্ঞেস করে আর সাথে এটাও জানায় তার রেস্টুরেন্ট ওপেন করার কথা। আর আমরা জানি রেস্টুরেন্ট ওপেন করার স্বাতীর অনেক বড় একটা স্বপ্ন। তারপর স্বাতী জিজ্ঞেস করে অরবিন্দ কি বলল। তখন প্রভু তাকে বলে অরবিন্দ রিসর্টের জন্য রাজি হয়েছে, সাথে তাকে একটা রেস্টুরেন্টও ওপেন করে দিবে। আর এদিকে তার ভাই অরবিন্দ রিসর্টের জন্য তো মানাই করে দিয়েছিল, তাহলে রেস্টুরেন্টের জন্য রাজি হবে কিভাবে? যাই হোক, কিছুক্ষণের মধ্যে প্রভু ঘুমিয়ে পড়ে। আর এদিকে আমরা দেখি উমেশ আর স্বাতী আস্তে আস্তে বাহিরের দিকে যেতে থাকে, কিন্তু এর মধ্যে তাদের কিছু কথা কাটাকাটি হয়। উমেশ স্বাতীকে বলে, তুমি তো বলেছিলে তুমি তোমার হাজবেন্ডের সাথে হ্যাপি নয়, কিন্তু এখন যা দেখলাম সেগুলো কি? তখন উমেশ আবারও বলছে যে স্বাতী চলো আমরা একসাথে পালিয়ে যাই, এখনও সময় আছে। কিন্তু স্বাতী ডিরেক্ট মানা করে দেয়। আর তখনই উমেশের ক্যামেরার কথা মনে পড়ে যায়, যেটা প্রভু বেডরুমে ছিল, যেটা কিনা প্রভুর হাতে যেতে পারে। কিন্তু এখন আর কিছুই করার ছিল না, কারণ ক্যামেরা অলরেডি প্রভুর হাতে চলে গিয়েছে। আর প্রভু সেই ক্যামেরার মধ্যে যে ছবিগুলো ছিল সেগুলোও দেখে ফেলেছে। প্রভু রুম থেকে বের হয়ে দেখতে পায় স্বাতী আর উমেশকে একসাথে। তাই সে অনেক রাগ করে আর ঝগড়াও শুরু করে দেয়। প্রভু তাদের দুজনকেই মারতে থাকে। এরপর স্বাতীকে গলা টিপে ধরে। স্বাতী অলমোস্ট মরেই যেতে লাগছিল, কিন্তু তখনই উমেশ স্বাতীকে বাঁচায় আর প্রভুর মাথায় আঘাত করে। আর আমরা দেখতে পাই প্রভুর সাথে সাথেই অন দ্য স্পট মারা যায়। এরপর উমেশ আর স্বাতী অনেক ভয় পায়, কারণ সব কিছু খুব সাডেনলি হয়ে গিয়েছিল। এখন তারা কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। তখন উমেশ আবার স্বাতীকে বলে যে চলো এখনও সময় আছে, আমরা দুজন পালিয়ে যাই, না হলে ধরা পড়ব। এরপর আমরা পরের সিনে দেখতে পাই একজন পুলিশ অফিসার, যার নাম থাকে হাসান, যে কিনা নাদারের অ্যাক্সিডেন্ট কেস ইনভেস্টিগেশন করছিল। সাথে তাকে অ্যাসিস্ট করছিল আশা নামের কনস্টেবল আর এসআই থুপালি। এখানে আমরা দেখতে পাই এসআই থুপালি নতুন জয়েন করে, তাই সে সবসময় খুব এক্সাইটেড থাকতো। তার কাজ নিয়ে সব কিছু খুব ডিপলিভাবে দেখত। আর এটা তার ফার্স্ট কেস ছিল, তাই সে এই কেসটিতে তার 100% বেস্ট দেওয়া ট্রাই করছিল। যখন সে গাড়িটিকে চেক করতে থাকে তখন আমরা দেখতে পাই তার হাতে একটি ক্যামেরার লেন্স চলে আসে।
কিন্তু ক্যামেরাটা মিসিং ছিল। তখন সে বুঝতে পারে নাদারের কাছে ক্যামেরা ছিল, কিন্তু এখন ক্যামেরাটি মিসিং আছে। সে আরও এই ব্যাপারে ইনভেস্টিগেশন করে, আর একটি হোমলেস মহিলা তাকে জানায় নাদার কারো একজনের সাথে হাতাহাতি করছিল, যে কিনা বুরকা পরা ছিল। তারপর থুপালি নাদারের মোবাইল চেক করে, আর সেখানে কয়েকটা মিস কল পায়, আর সেই কলগুলো করেছিল প্রভু শেঠি। তাই থুপালি প্রভুকে ফোন করেছিল, কিন্তু ফোনটি স্বাতী রিসিভ করে। আর স্বাতী জানায় যে প্রভু এখন ঘুমাচ্ছে। আর এখন স্বাতী আর উমেশ খুব ভয় পেয়ে যায়। উমেশ আবারও স্বাতীকে বলে, চলো আমরা সব কিছু ফেলে পালিয়ে যাই, কিন্তু স্বাতী আবারও না করে, কারণ এরই মধ্যে স্বাতী একটা প্ল্যান বানায়। আর প্রভুর বডি ক্লিফের পাশেই মাটি চাপা দেয়। এরপর তারা যখন ব্যাক করছিল, তখন আবার থুপালি কল করে প্রভুকে আসতে বলে কিছু কথা বলার জন্য। আর তখনই স্বাতী কিছু একটা ভেবে বলে প্রভু আসবে। এরপর স্বাতী আর উমেশ সেই পাহাড়ের এরিয়া যেখানে তেমন ঘন বসতি নেই, সেখানে একমাত্র দোকান ছিল, সেই দোকান থেকে 2টি টয়লেট অ্যাসিডের বোতল কিনে। আর উমেশকে তার প্ল্যান বলতে থাকে। স্বাতী উমেশকে বলে, তোমার চোখ আর চুল যদি আমি কেটে চেঞ্জ করে দেই, তাহলে কেউ বুঝতেই পারবে না যে তুমি প্রভু নয়। তাই তোমার মুখে কিছুটা অ্যাসিড লাগালে তোমার মুখ কিছুটা অন্যরকম লাগবে। আর তোমার চোখও রিকনস্ট্রাকশনের কারণে ঠিক হয়ে যেতে পারে। প্রথমে তো উমেশ না করে, কিন্তু পরে সেও রাজি হয়ে যায়। আর স্বাতী উমেশকে বলে, তুমি ভয় পেও না, আমি একজন নার্স ছিলাম, তাই আমি আমার কাজটা ভালো মতোই জানি। এরপর স্বাতী তাদের গার্ডেনে যায় আর একটি ফুলের উপর সেই টয়লেট অ্যাসিড দিয়ে এক্সপেরিমেন্ট করে যে কত টাইমের মধ্যে এটার এফেক্ট স্টার্ট হয়। আর এরপর আমরা হাসান আর থুপালিকে দেখতে পাই। তারা ইনভেস্টিগেশন করে জানতে পায় প্রভুকে কেউ ব্ল্যাকমেল করছিল, তাই সে প্রাইভেট ডিটেকটিভ নাদারকে হায়ার করেছিল। তারপর আবার সিন চেঞ্জ হয়। স্বাতী উমেশের মুখে অল্প অল্প করে অ্যাসিড অ্যাপ্লাই করতে থাকে। তখন উমেশের ঠান্ডায় লাগছিল, কিন্তু স্বাতীর একটু কাজ ছিল, তাই সে রুমে এসে পড়ে। এর মধ্যে আমরা দেখতে পাই উমেশ অনেক অ্যামাউন্টের অ্যাসিড ফেসের মধ্যে অ্যাপ্লাই করে ফেলে। আর সে ভাবে কী বা হতে পারে এমন, কিন্তু কিছুক্ষণের মধ্যে অ্যাসিডের রিয়াকশন স্টার্ট হতে থাকে, আর উমেশ পাগলের মতো চিল্লাতে থাকে। স্বাতী চিৎকার শুনে ছুটে চলে আসে আর দেখে উমেশের মুখে অলমোস্ট অনেকখানি পুড়ে গিয়েছে। এরপর তাকে হসপিটালে ভর্তি করা হয়, আর ডক্টর বলে যে তার চোখের অবস্থা খুবই বাজে, সেটা ঠিক করার মতো না, কিন্তু তার মুখের যে স্কিন বার্ন হয়েছে সেটা কিছুটা হলেও ঠিক করা সম্ভব। তার মানে স্বাতীর প্ল্যান কাজ করছিল, কিন্তু কিছুটা হলেও ব্যাকফায়ার করেছিল। এদিকে হাসান এসে স্বাতীকে কিছু প্রশ্ন করছিল, তখন স্বাতী তাকে জানায় কেউ একজন মাস্ক পরে এসেছিল আর স্বাতীর উপরে অ্যাসিড নিক্ষেপ করতে চেয়েছিল, কিন্তু তখন প্রভু এসে স্বাতীকে বাঁচায়, আর তখন এই অ্যাক্সিডেন্টটা ঘটে। এরপর হাসান আরবিন্দের কাছে যায় আর কিছুটা আলাপ করে। অন্যদিকে আমরা দেখতে পাই থুপালি খানসামার কাছে যায় আর সেই বোরকা পরা মহিলার ব্যাপারে প্রশ্ন করে,
কিন্তু খানসামা তেমন কিছু না বলেই চলে যায়। আর এদিকে একজন মহিলাকে দেখতে পাই আমরা, যে কিনা পাশের রুমে পার্লার চালাতো। সেই মহিলাটি টাকার জন্য থুপালিকে কিছু ইনফরমেশন দেয়, যেমন সে থুপালিকে রেজিস্টার দেখিয়ে দেয় আর সেখানে নাম দেওয়া থাকে মনীষা কৈরালা, আর সাথে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকে। তারপর থুপালি সেই নাম্বারে কল করে আর সোয়াতি সেই কলটি রিসিভ করে। আর যখন থুপালি মনীষা কৈরালা কিনা জিজ্ঞেস করে, সেটা শুনে সাথে সাথে সে কল কেটে দেয় আর সেই সিম খুলে ভেঙে ফেলে, কারণ এটা তার সিক্রেট নাম্বার ছিল, কেউ জানতো না। তারপর থুপালি এই সিমে ডিটেলস চেক করায় আর জানতে পারে এটা উমেশ পিল্লাইয়ের নামে রেজিস্টার করা সিম। এরপর সে উমেশ যেই হোটেলে থাকতো সেই হোটেলে চেকিং করতে যায়, আর সেখানে যে সে ডাস্টবিন থেকে একটি ছিঁড়া চিরকুট পায়, যেটাতে সে বুঝতে পারে উমেশই প্রভুকে ব্ল্যাকমেল করছিল। এরপর থুপালি সব আপডেট হাসানকে জানায় আর সেও সোয়াতি আর আরবিনকে জানায়। তখন সোয়াতি বলে অ্যাসিড অ্যাটাকার উমেশও হতে পারে, আর সেই অ্যাটাকার টাকার ব্যাপারেও কিছু বলছিল। আর এদিকে আরবিন্দ অনেক রেগে যায় আর উমেশকে খোঁজার জন্য লুকাসকে বলে। আর এখন সোয়াতির একটা ব্যাপার মনে আসলো, প্রভু তাদের 10 বছর অ্যানিভার্সারি উপলক্ষে 2টা লকেট কিনেছিল, একটা সোয়াতিকে দিয়েছিল আরেকটা প্রভু রেখেছিল। এখন প্রবলেম হচ্ছে যে প্রভুর বডিতে সেই লকেটটা রয়ে গিয়েছে, আর এখন যে করেই হোক সোয়াতির সেই লকেটটা উদ্ধার করতে হবে, তা না হলে সোয়াতি আর উমেশ বিপদে পড়ে যাবে। আর এদিকে থুপালি এই কেসটা খুবই সিরিয়াসলি দেখছিল, কিন্তু হাসান খুবই লাইটলি দেখছিল সব কিছু। এরপর থুপালি সেই বাসাও বের করে ফেলে যেখানে উমেশ আর সোয়াতি প্রাইভেটলি দেখা করত। কিন্তু সে পৌঁছানোর আগেই সোয়াতি সেখানে পৌঁছে যায় আর তাদের সব কিছু কালেক্ট করে, যেন কেউ কিছু টের না পায়। কিন্তু সোয়াতি যখন ব্যাক করছিল তখন তাকে থুপালি দেখে ফেলে আর সোয়াতির পিছু নিতে থাকে। আর সে জঙ্গলে এসে পড়ে, যেখানে প্রভুর বডি মাটি চাপা দেওয়া ছিল, আর সোয়াতিকে প্রভুর বডির সাথে দেখে ফেলে। আর তখন সে হাসানকে কল করে, কিন্তু সেখানে নেটওয়ার্ক খুবই বাজে ছিল, তাই সে পাহাড়ের উপর চলে আসে যেন নেটওয়ার্ক পায়। সে কল করে সব কিছু বলতে যাচ্ছিল, আর এর মধ্যে সোয়াতি তার পিছনে আস্তে আস্তে আগাতে থাকে যেন সে তাকে ধাক্কা দিতে পারে। কিন্তু থুপালি হাসানকে কিছু জানাবে এর আগেই পা পিছলে পড়ে যায় আর সে অন দ্য স্পট মারা যায়। যাই হোক, এভাবেই 14 দিন কেটে গেল। আর এদিকে হাসান তার ইনভেস্টিগেশন এখনও চালিয়ে যাচ্ছিল। সোয়াতিকে আবারও জিজ্ঞাসা করে, কিন্তু সে কিছু একটা বানিয়ে বলে পার পেয়ে যায়। আর উমেশের 14 দিন হয়ে গিয়েছে হসপিটালে, আর তার ফেস কিছুটা ইমপ্রুভ করেছে আগের থেকে। তারপর সোয়াতি তাকে বাসায় নিয়ে যায়, আর এদিকে আরভিন তাকে ওয়েলকাম করার জন্য ব্যান্ড পার্টি অ্যারেঞ্জ করে। আর এদিকে আমরা দেখি প্রভু আর সোয়াতির ছেলে স্যান্ডি হোস্টেল থেকে বাড়ি ফিরে আসে। এর পরের সিনে আমরা দেখতে পাই হাসান থুপালির খবর জানতে পায় আর বডিও পেয়ে যায়, আর সে তার ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এর মধ্যে আমরা দেখি হাসান এখন যেখানে যায় থুপালিকে দেখতে পায়, আর এখন এটা হ্যালুসিনেশন না অন্য কিছু এটা তো আমরা সামনেই বুঝতে পারবো। অন্যদিকে আমরা উমেশকে দেখতে পাই, যেখানে সবাই তাকে প্রভু মনে করে ওয়েলকাম করছিল। এরপর আরভিনকে উমেশ
যে কিনা এখন প্রভু সেজে আছে, সে জানায় উমেশ আমাকে ব্ল্যাকমেল করছিল, কারণ সে অরবিন্দের ইলিগাল বিজনেসের ব্যাপারে সব কিছু জেনে যায় আর তাই প্রভুকে ব্ল্যাকমেল করছিল। অরবিন্দ চুপ করে থাকার মতো না, সে উমেশের পুরো ব্যাকগ্রাউন্ড বের করে ফেলেছিল। এর মধ্যে তার জুয়ার নেশা ছিল আর অ্যাটেম্প টু মার্ডার আসামি ছিল। এইসব শুনে উমেশ খুব টেনশনে চলে যায়। উমেশ এরপর সোয়াতিকে সব জানায়। তখন সোয়াতি বলে, তুমি সব ভুলে যাও আর নিজেকে প্রভু মেনে লাইফটা এনজয় করো। আর উমেশ সোয়াতিকে এটাও জানায় যে প্রভু তোমাকে মিথ্যা বলে। প্রভু বলেছিল অরবিন্দ তোমার রেস্টুরেন্ট ওপেন করে দিবে, কিন্তু অরবিন্দ তো রিসোর্টের ব্যাপারেই না করে দিয়েছিল, সেদিকে তোমার রেস্টুরেন্টের ব্যাপারে হ্যাঁ বলবে কিভাবে। আর উমেশ এটাও জানায় প্রভুর ক্যারেক্টার মোটেও ভালো ছিল না। সোয়াতির খুব মন খারাপ হয়ে যায়, কারণ তার স্বপ্ন পূরণ হয় না। এইদিকে আপুর তার পেন্টিংয়ের জন্য প্যারিস যাওয়ার ইচ্ছা, কিন্তু অরবিন্দ এর পক্ষে ছিল না, কারণ সে চায় আপু তার কোম্পানি জয়েন করুক। তাই আপু তার কোম্পানিতে অ্যাকাউন্টস দেখছিল। আর এরই মাঝে আপু তার চাচা প্রভুর ঘাপলার কথা সব কিছু জেনে ফেলে। আর তাই সে প্রভু আর সোয়াতিকে ব্ল্যাকমেল করে যেন সে কিছু টাকা পেয়ে যায় আর সে প্যারিস যাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারে। এর পরের সিনে আমরা হাসান আর তার সিনিয়র উদয়কে দেখতে পাই, আর তারা সোয়াতি আর প্রভুকে কোশ্চেনিংয়ের জন্য ডাকে। আর এখন থেকে যখনই আমি প্রভু বলবো, আপনারা বুঝতে পারবেন আমি উমেশের কথা বলছি। এরপর তারা জিজ্ঞেস করে প্রভুকে যে উমেশ কেন তাদেরকে ব্ল্যাকমেল করছিল। তখন প্রভু বলে যে আমি ভালো না, আমার অনেক অ্যাফেয়ার ছিল, তাই উমেশ আমাকে ব্ল্যাকমেল করছিল। তখন হাসান সোয়াতিকে জিজ্ঞেস করে উমেশ খুব ফ্লার্ট করতো সবার সাথে, তো সোয়াতির সাথে কোনো কিছু ছিল কি না। তখন সোয়াতি বলে আমি তো সেভাবে তাকে চিনিও না, কিন্তু আমরা জানি উমেশ তার পাশেই বসেছিল প্রভু সেজে। এরপর তারা চলে যায়, কিন্তু হাসানকে বারবার থুপালি দেখা দিচ্ছিল আর সে হাসানকে সামহাও গাইড করছিল কেসের ব্যাপারে। এরপর আমরা দেখি হাসান সে জায়গায় চলে যায় যেখানে প্রভুর বডি পুড়িয়ে ফেলে মাটি চাপা দেওয়া হয়েছিল। এরপর বডি ফরেন্সিক পাঠানো হয়। আর এদিকে অরবিন্দ তার ড্রাগসের বিজনেস চেন্নাইতে সেল করার চিন্তাভাবনা করছিল, তাই সে একজন লোক ঠিক করে, কিন্তু সে আসে না, সে তার নেফিউকে পাঠায় যার নাম ছিল সুরিয়া। আর এদিকে আমরা এটাও দেখি যে লুকাস তার ইনভেস্টিগেশন চালু রেখেছিল। সে নাদারের ঘর থেকে সেই সব সিক্রেট ছবিগুলো পেয়ে যায়, যেই ছবিগুলোতে উমেশ আর সোয়াতির কিছু ক্লোজ পিকচার ছিল। তখন সোয়াতি প্রভুর রেস্টুরেন্টে যায় আর সেখানে সে জানতে পারে প্রভু তার নামে অনেক টাকার লোন নিয়ে থাকে, আর যা সে কখনোই রিপে করেনি। তার মানে প্রভু খারাপ সে তো আমরা জানি, অরবিন্দকে ধোকা দিয়েছে সেটাও ঠিক ছিল, কিন্তু সে তো সোয়াতিকেও ছাড়েনি। আর এই রিসর্ট অলরেডি ব্যাংক্রাফট হয়ে গিয়েছিল। সোয়াতি খুবই টেনশনে পড়ে যায় আর সে আরও বেশি প্রভুকে ঘৃণা করতে লাগলো। সোয়াতি এখন ভাবছে যা হয়েছে সব ভালোই হয়েছে সে মরে যাওয়াতে। সোয়াতি আর উমেশ এটাও জেনে যায় যে প্রভু ইন টোটাল 31 করোড়ের ঘাপলা করেছিল। সোয়াতি এটাও জেনে ফেলে আপুই তাদের ব্ল্যাকমেল করছিল। তারপর সোয়াতি আর প্রভু আপুর সাথে কথা বলে। তখন আপু তাদের বলে সে বাহিরে যেতে চায়, তাই তার অনেক টাকার প্রয়োজন। তখন আপু তাদের বলে তোমাদেরও তো টাকার প্রয়োজন, চলো একসাথে মিলে কিছু একটা করি, যে টাকা পাবো এতে আমাদের হয়ে যাবে।
তারপর আপ্পু সুরিয়ার সাথে মিলে আরবিন্দের ডিলটি ক্যান্সেল করায়, আর এসব আরবিন্দ পর্যন্ত চলে যায়, যেটা মানুষ জানলে অনেক প্রবলেম হয়ে যাবে তার। তাই উমেশকে টাকা দিতে রাজি হয়। তার মানে উমেশই প্রভু সেজে আবারও ব্ল্যাকমেল করে, আর এই ব্যাপারটি এখনও আরবিন্দ জানে না। এখন আমরা লুকাসকে দেখতে পাই, যে কিনা সব জানে উমেশ আর সোয়াতির ব্যাপারে, আর সে এখন আপ্পুকে নিতে আসে, কিন্তু সোয়াতি তাকে বাধা দেয়। সোয়াতি তাকে বলে, আমি আপ্পুকে তার মার ব্যাপারে সব কিছু বলে দিব, কিন্তু লুকাস কখনোই চায় না যে আপ্পু কিছু জানুক। তাই লুকাস খুব রেগে যায় আর সোয়াতিকে মারতে থাকে। তখন আপ্পু পিছন থেকে লুকাসকে হিট করে, আর লুকাস সেন্সলেস হয়ে যায়। তারপর তারা দুজনে তাকে বেঁধে ফেলে। এর পরের সিনে আমরা দেখি উমেশ 5 কোটি টাকা নিয়ে ঘরে ফিরে আসে, কিন্তু সে আসার আগেই আরবিন বাসায় ছিল, কারণ সে আগে থেকে কিছুটা বুঝতে পেরেছিল। তখন সে তাদের ধরে ফেলে। তারপর আরবিন্দ আর আপ্পুর অনেক কথা কাটাকাটি হয়। এরপর আপ্পুর হাতে একটি গান চলে আসে। ইন দ্য মিন টাইম সোয়াতিও তার মার ব্যাপারে গোপন কিছু তথ্য বলতে থাকে, কিন্তু সত্যিটা বের হওয়ার আগেই আপ্পু আরবিন্দের উপরে গুলি করে ফেলে, আর আরবিন্দ ইনজুর্ড হয়। আর লুকাসও দড়ি খুলে ফ্রি হয়ে যায়, আর সবাই মিলে আরবিনকে হসপিটালে নিয়ে আসে। যাই হোক, আরবিন হসপিটালে অ্যাডমিট হয়। এদিকে হাসান আর আশাও চলে আসে হসপিটালে, আর আশা এখানে পুরানো স্টাফদের ছবি দেখতে পায়, যেখানে উমেশ আর সোয়াতিকেও দেখা যায়। এই ছবিটা দেখে একদমই বোঝা যাচ্ছিল যে তারা একসাথে কাজ করত, আর হাসানও বুঝে গিয়েছিল সোয়াতি মিথ্যা বলছিল যে সে উমেশকে ঠিক করে চিনতই না। যাই হোক, আরবিন্দ এখন ঠিক হয়ে যায়, আর আপ্পুকে সে তার কাছে ডাকে, আর বাবা মেয়ে মিলে কিছু কথাবার্তা বলে, আর আরবিন্দ তার মেয়েকে বাইরে যাওয়ার পারমিশনও দিয়ে দেয়, আর তার মার ব্যাপারেও কিছু একটা বলতে চায়, কিন্তু তার আগেই আরবিন মারা যায়। তার মানে আরবিন যেমন মিরাকেলভাবে বেঁচে গিয়েছিল, সে আবার সাডেনলি মারাও যায়। এই ব্যাপারটা খুবই উইয়ার্ড ছিল। যাই হোক, সোয়াতি জানতো যে লুকাস এখন তার জন্য বিপজ্জনক, তাই সে লুকাসকে তার দলে আনার ট্রাই করছিল। আর লুকাসও রাজি হয়ে যায়, কারণ সে চায় আপ্পু যেন সেফ থাকে। এদিকে হাসানকে থুপালি দেখা দিত সবসময়, আর সামহাও সে তাকে গাইডও করছিল। আর থুপালি সবসময় কবিতা বলতো, আর তার মধ্যে হাসানকে কিছু ক্লুও দিত। এরপর হাসান খানসামার কাছে যায়, আর এখানে এসে হাসান জানতে পারে যে মনীষা কৈরালা আর কেউ নয়, সোয়াতি। এরপর হাসান সোয়াতিকেও জিজ্ঞেস করে, কিন্তু তার কাছে এনাফ কোনো প্রুফ ছিল না। পর আমরা আরবিন্দের লয়ারকে দেখতে পাই, যে কিনা তার উইল তার সব ফ্যামিলি মেম্বারদের পড়ে শোনায়, আর এই উইলটা চেঞ্জ করে আরবিন্দ হসপিটালে বসে। আরবিন্দ তার সব প্রপার্টি আপ্পুর নামে করে দেয়, আর আপ্পু খুব ভালো ছিল, তাই সে সোয়াতিকে রেস্টুরেন্ট খুলতে দেয়, কিন্তু সাডেনলি সে তার আর্টস স্কুল যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে ফেলে, যা খুবই সারপ্রাইজিং ছিল, কারণ তার বিজনেসে কোনো ইন্টারেস্টই ছিল না কোনো দিন। কিন্তু সে এখন বিজনেস দেখার ডিসিশন নেয়, আর ড্রাগস ডিলটাও ব্রেক করে ফেলে, কিন্তু লুকাস তাকে বুঝায় যে সে যেন বাহিরে চলে যায়, কিন্তু আপ্পু রাজি হয় না। এরপর থুপালিকে দেখায় সে হাসানকে গাইড করে লুকাসের ঘরে নিয়ে আসে, যেখানে উমেশ আর সোয়াতির অ্যাফেয়ারের পিকচারও তার কাছে এসে যায়। সেই পিকচারগুলো কাউকে দেখানোর মতো ছিল না, কারণ সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এখন আমরা কৃতিমা নামে একজনকে দেখি, যে থাকে প্রভুর অফিসের একজন এমপ্লয়,
আর সে সোয়াতির সাথে কথা বলে আর সে সোয়াতিকে জানায় অলমোস্ট 2 বছর হবে তার প্রভুর সাথে অ্যাফেয়ার ছিল। ইনফ্যাক্ট প্রভু সোয়াতিকে ডিভোর্স দেওয়ারও প্ল্যান করছিল। যাই হোক, উমেশও কৃতিমার সাথে দেখা করে আর তারা ইন্টিমেট হয়ে যায়, কারণ কৃতিমা ভেবেছিল সে প্রভু। আর উমেশেরও কিছুটা সফট কর্নার কৃতিমার উপরে তৈরি হয়। যাই হোক, সোয়াতি কৃতিমাকে কল করে আর দেখা করতে বলে আর সেও চলে আসে দেখা করতে। আর এখানে কৃতিমা বলে যেদিন অরবিন্দের গুলি লাগে সে প্রভুর সাথে দেখা করতে এসেছিল, আর তখন সে চুপ করে একটি ভিডিও রেকর্ডিং করে ফেলে আর এখন সে প্রভুকে চায়, যার বদলে সে এই ভিডিওটি ডিলিট করে দিবে আর পুলিশের কাছে কিছুই বলবে না। কিন্তু এরই মধ্যে লুকাস আসে আর কৃতিমাকে মারতে লাগে, কিন্তু কৃতিমা নিজেই ট্রেন্ড এক্সপার্ট থাকে, তাই সে লুকাসকে ওভারপাওয়ার করে ফেলে, কিন্তু অ্যাক্সিডেন্টলি সে নিজেই পা পিছলে পড়ে যায় আর সে অন দ্য স্পট মারা যায়, যেভাবে থুপালি মারা গিয়েছিল। এরপর লুকাস তার বডি কৃতিমার বাসায় ঝুলিয়ে রাখে এমনভাবে যেন সবাই সুইসাইড মনে করে। এদিকে হাসান খানসামাকে অ্যারেস্ট করে ফেলে, কিন্তু সোয়াতি তাকে ছাড়িয়ে আনে, কারণ তা না হলে সেও ফেঁসে যাবে। আর হাসান এখানে সেই পার্লারের মহিলাকে দিয়ে স্কেচ বানানোর ট্রাই করে, কিন্তু সোয়াতি চালাকি করে তাকে টাকা খাওয়ায় যেন সে তার স্কেচের বদলে অন্য কারো স্কেচ আঁকায়। তাই সে কৃতিমার স্কেচ বানায় আর এটাই প্রুফ হয় যে কৃতিমাই মনীষা কৈরালা থাকে আর সেই মেইন কালপ্রিট থাকে। বাট হাসান এই ব্যাপারটা অ্যাগ্রি ছিল না, তার কাছে লাগে যে কেউ ফেক এভিডেন্স বানিয়েছিল। তাই সে উমেশের সাথে কথা বলতে যায় আর সে অনেক দুঃখী ছিল কৃতিমার ব্যাপারে, আর সে এটাও জানতো না যে তাকে সোয়াতি মেরেছিল। কিন্তু সে সব কিছু বুঝতে পেরে আরও বেশি দুঃখী হয়ে যায়, কিন্তু সে হাসানকে কিছুই জানায় না। এদিকে আপু সোয়াতিকে রেস্টুরেন্ট দিয়ে দেয় আর সেই রেস্টুরেন্টের ওপেনিংও ছিল, আর খানসামাও সোয়াতিকে তার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস শেয়ার করে, আর সেটা ছিল মরে যাওয়া পশুর উপরে জন্মানো মাশরুমস। আর এটা বেশি অ্যামাউন্টের খেলে মানুষের মৃত্যুও হতে পারে। রেস্টুরেন্টের ওপেনিং ছিল আর হাসান স্টিল তার ইনভেস্টিগেশন চালু রাখে, কিন্তু উদয় তার উপর বিরক্ত হয়ে তাকে ফায়ার করে দেয়, কিন্তু সে তাও তার ইনভেস্টিগেশন চালু রাখে। আর থুপালিকে পিছু করতে করতে সেই দোকানে চলে যায় যেখান থেকে উমেশ আর সোয়াতি টয়লেট অ্যাসিড কিনেছিল, আর সেই দোকানদারও জানায় সোয়াতির সাথে যে ছিল তার চোখ টেরা ছিল। আর এদিকে হাসানও বুঝে যায় সোয়াতির সাথে আর কেউ নয়, উমেশই ছিল। আর এদিকে ফরেনসিক থেকেও কনফার্মেশন পায় যে সেই বডিটা উমেশের ছিল না, সেটি ছিল প্রভুর বডি। তো কেস একদম ক্লিয়ার ছিল যে প্রভু মারা গিয়েছিল আর উমেশ তার জায়গা নিয়ে প্রভু সেজে এতদিন সবার সামনে অভিনয় করছিল। তাই হাসান সোয়াতিকে অ্যারেস্ট করতে যায়, আর এদিকে উমেশ স্যুপ খাওয়ার সময় সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট অনেক বেশি খেয়ে ফেলে, তাই সে নেশায় সবার সামনে সব কিছু বলে দেয় আর তার শরীরও খারাপের দিকে যাচ্ছিল। আর সোয়াতিও সব কিছু স্বীকার করে ফেলে আর হাসানের সামনে থেকে পালিয়ে সেই পাহাড়ের উপর চলে যায় সোয়াতি, যেখানে পড়ে থুপালি মারা গিয়েছিল। সোয়াতিও সেখান থেকে লাফ দেয় আর নিচে পড়ে যায়, কিন্তু সে মরে না।
এর পরের সিনে আমরা দেখি স্বাতী মাদুরাই যাওয়ার বাসে বসে পড়ে আর সেখানে উমেশও বসা ছিল, সে কিনা হসপিটাল থেকে পালিয়ে যায়। আমার মতে এখানে স্বাতীও মারা গিয়েছিল, কারণ থুপালিও সেম প্লেস থেকে পড়ে যে মারা যায় এটাই তার প্রুফ। আর উমেশও পালানোর সময় মরে যেতে পারে। আর বাসের উপর আমরা থুপালিকেও বসে থাকতে দেখি, তাই মনে হচ্ছিল তাদের তিনজনের আত্মা একসাথেই আফটার লাইফে প্রবেশ করে। আপনাদের থিওরি কি সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন।